আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা যা শিখেছিলাম তার পরবর্তী অংশ আজকে এখন শিখবো আমরা। আমাদের পরবর্তী টপিক পিথাগোরাসের উপপাদ্য। ওকে, দ্বিতীয় টপিক। ফার্স্ট টপিক আমরা গত দুইটা ক্লাসে শেষ করেছি। আজকে দ্বিতীয় টপিক পিথাগোরাসের উপপাদ্য শিখবো ইনশাআল্লাহ। ইন ডিটেইল শিখার এখানে সুযোগ নাই, কারণ পিথাগোরাসের উপপাদ্যের ব্যাখ্যা, পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ আমাদের নবম দশম শ্রেণীর 15 অধ্যায় আছে, সেখানে ইনশাআল্লাহ শিখে নেব। আমরা এখানে শুধুমাত্র নবম দশম শ্রেণীর এই যে ত্রিকোণমিতি অধ্যায়ের জন্য আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু শিখবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ। আচ্ছা, ধরে নিলাম যে এটা প্রমাণ করা আছে, ইনশাআল্লাহ আমরা 15 অধ্যায়ে যখন যাব তখন এটা শিখবো, সমস্যা নাই। আমরা ধরে নিলাম এটা প্রমাণিত এবং পিথাগোরাসের উপপাদ্যটা এটা যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার, মানে অতিভুজ বাহুর উপর অঙ্কিত বর্গ, ব্যাপারটা এই যে এরকম একটু দেখাই, ভাল লাগবে। এই যে মনে করেন আরেকটু বড় হবে আর কি, বর্গ যেহেতু, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটুকু হবে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে এই দুইটা মিলায় এই ক্ষেত্রফলের সমান হবে, এটাই বলছেন আর কি পিথাগোরাস। তো ওনার এই যে তত্ত্বটা, এই তত্ত্ব অনুযায়ী আমাদের এই ত্রিকোণমিতির অনেক অংশই মেনটেন হয়। আমরা জাস্ট দেখবো সেই অংশগুলো। তো চলুন এখন এই যে অতিভুজ বলতে আমরা এসি বাহুকে বুঝছি, আর লম্ব লম্ব বলতে আমরা এবি বাহুকে বুঝছি, আর ভূমি বলতে আমরা বিসি বাহুকে বুঝছি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে যদি একটু কল্পনা করি, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারতাম না এরকম যে সাইন থিটা ইকুয়াল ছিল লম্ব বাই কি ছিল বলুন তো, অতিভুজ। তো লম্ব কত, এবি, অতিভুজ কত, এসি, কারণ এবি বাই এসিও লেখা সম্ভব ছিল। যদি আমরা চাইতাম এভাবেও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, লেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এর পরবর্তী অংশটুকু দেখি যে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে ত্রিকোণমিতিক অনুপাতে কিভাবে যাব, বা অনুপাতগুলোর মধ্যে কোনো সম্পর্ক নিয়ে আসা যায় কিনা, বা এ নিয়ে কোনো সূত্র তৈরি করা যায় কিনা, সে ব্যাপারটা একটু দেখি। তো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই পাশে পিথাগোরাসের উপপাদ্যের এই পাশে যে আছে, কি আছে বলুন তো? হ্যাঁ, যে এসি স্কোয়ার অর্থাৎ ত্রিভুজের উপর স্কোয়ার, সে অবশ্যই আমরা জানি যে অনের সাথে গুণ অবস্থায় আছে, এখানে কিছু নাই মানে অনের সাথে গুণ আছে। তো আমরা এই অনকে যদি এখানে রেখে দিই আর এই অংশকে ওপাশে দিয়ে দিই ভাগ হিসাবে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে না যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ডিভাইডেড বাই এ সি স্কোয়ার হবে। তো এরপরে আমরা কি করলাম, আমরা এবি বাই এসি অল স্কোয়ার, একইভাবে এইখানে বিসি বাই এসি অল স্কোয়ার, কি লেখা যাবে না? আমরা এই যে হরটাকে দুইজনকে দিয়ে দিলাম, দেয়া যায় তো। এখন এই যে এবি কি ছিল, লম্ব, এসি কি ছিল, অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি, একটু মনে করেন তো, লম্ব বাই অতিভুজ সমান কি জানি? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ সমান আমরা জানি সাইন থিটা অল ওভার স্কয়ার প্লাস বিসি বাই এসি, এটা সমান কি জানি, cos থিটা অল ওভার স্কয়ার। এখন এই যে অল স্কয়ার এই অংশটুকুকে আমরা কি হিসাবে লিখতে পারবো? শুধুমাত্র সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হিসাবে লিখতে পারবো। তাহলে আমরা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান এর পাশে কত পাইলাম? 1। এটা একটা সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই যে সূত্রটা আসছে পিথাগোরাসের উপপাদ্য থেকে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় করতে গেলে এই সূত্রের ব্যবহার অনেক বেশি। তো এই সূত্রটা আসছে কোত্থেকে? এই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে। একইভাবে আরো আমরা দুইটা সূত্র পাই, মূল সূত্র। সেই সূত্রগুলো এরকম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এই দুটাও একইভাবে প্রমাণ করা যায়। তো আমরা আজকে এ পর্যন্তই শিখব যে আমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অংশে এই বিশেষ তিনটি সূত্র আছে। এই তিনটি সূত্রের গাণিতিক ব্যবহার অনেক। তাই আমরা আজ এটুকুই শিখলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।